হুম, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্ট করে জানাবেন। আমাকে কি দেখা যায়? ইতিমধ্যে যারা যুক্ত হয়ে তারা জানাও দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম জিতু। জিতু বলেছো যুক্ত হয়ে তুমি কি যারা আছো? হ্যাঁ, জিতু জি স্যার, থ্যাংক ইউ জিতু। আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। আমাদের ক্লাস প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ আমরা ধারাবাহিকভাবে যে পর্বটা সাজাচ্ছি সেটা হলো প্রাচীন ইতিহাস। প্রাচীন ইতিহাসের আজকে ৩ নাম্বার পর্ব। এই ইতিহাসের আজকে হলো পর্ব ৩। হ্যাঁ, পর্ব ৩ আমরা এই ৩ নাম্বার পর্বে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে প্রাচীন রাজবংশ পড়ছিলাম, প্রাচীন রাজবংশ। এবং গতদিন আমরা মৌর্য বংশ আলোচনা করেছি। গতদিন আমরা কি কি আলোচনা করেছিলাম? আমরা গত ২টা ক্লাসে মৌর্য বংশ নিয়ে আলোচনা করেছি। আমরা গুপ্ত বংশ নিয়ে আলোচনা করেছি। আমরা শশাঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং আমরা হর্ষবর্ধন নিয়ে আলোচনা করেছি এবং আমরা বলেছিলাম আগামী ক্লাসে হর্ষবর্ধনের বাকির পরের ইতিহাসগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। কাজেই তোমাদের যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী, এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী সবাইকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। এইচএসসি 23 ব্যাচের যারা আছো, এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী তারা যারা সেকেন্ড টাইম দিবে তাদেরকে একটু মেনশন করে দাও প্রাচীন ইতিহাসের ক্লাসে। একটু নিজ দায়িত্বে মেনশন করে দাও, শেয়ার করে দাও। তাহলে কি হবে? ক্লাসে সবাই আসবে ইনশাআল্লাহ। তাহলে আমি আগের গত দিনের ক্লাসের পড়াগুলো একটু রিভিশন করব, রিভিশন করে নতুন পড়ায় ঢুকবো। কি বলো? আমরা গত দিনের পড়ায় তাহলে একটু আলোচনায় ফিরে আসি। আমরা গত দিনের আলোচনায় ফিরে আসি। প্রাচীন রাজবংশ। আমাকে একটু উত্তর করার চেষ্টা করবে তোমরা। এই যে মৌর্য বংশ, এই যে মৌর্য বংশটা আছে, এই মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল? আমি একটু রিভিশন করতেছি। গত 2টা দিনের পড়ার রিভিশনটা করে এরপর নতুন টপিক পড়াবো। একটু আমাকে বলো মৌর্যদের রাজধানী কোথায় ছিল? সবাই একটু বলো মৌর্যদের রাজধানী ছিল কোথায়? মৌর্য বংশ কোথায় রাজধানী স্থাপন করেছিল? এরপর একটু বলবা এই যে বৌদ্ধ ধর্মটা আছে, এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? মৌর্য বংশের রাজধানী কোথায়? এরপরে বলবে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? জ্যোতি বলছে পাটালিপুত্র, পাটালিপুত্র। আচ্ছা, পাটালিপুত্র বলছো। আচ্ছা, এবার বলো বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? এরপরে একটু বলবা যে কলিঙ্গ যুদ্ধ, এই কলিঙ্গ যুদ্ধ কার জীবনের মাইল ফলক? কলিঙ্গ যুদ্ধ কার জীবনের মাইল ফলক? কোশ্চেন নাম্বার 3 এটা। এটা কোশ্চেন নাম্বার 3। এটা কোশ্চেন নাম্বার 2। এটা হচ্ছে 1। কলিঙ্গ যুদ্ধ কার জীবনের মাইল ফলক? তাহলে বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ হচ্ছে সম্রাট অশোকের মাইল ফলক। আচ্ছা, এবার আমাকে একটু বলো এই যে গুপ্ত, এই যে গুপ্ত বংশ যে প্রতিষ্ঠা হলো, হ্যাঁ, এই গুপ্ত বংশের পতন ঘটলো কত শতকে? এই গুপ্ত বংশটার পতন হলো কত শতকে? গুপ্ত বংশের পতন হলো কত শতকে? গুপ্ত বংশের পতন হলো কত শতকে? গুপ্ত বংশের পতন হলো কত শতকে একটু বলো। গুপ্ত বংশের পতন হলো কোন শতকে? এবং কাদের আক্রমণে গুপ্ত বংশের পতন ঘটেছিল? কাদের আক্রমণে গুপ্ত বংশের পতন ঘটেছিল? ষষ্ঠ শতকে। থ্যাংক ইউ। একজন বলেছে ষষ্ঠ শতকে গুপ্ত বংশের পতন ঘটলো। আচ্ছা, এবার আমাকে বলো তো হর্ষচরিত, হর্ষচরিত, এই হর্ষচরিত গ্রন্থটা কে লিখেছিল? হর্ষচরিত গ্রন্থটা কে লিখেছিল? হর্ষচরিত গ্রন্থটা কে লিখেছিল?
হর্ষচরিত গ্রন্থটা কার লিখা? হর্ষচরিত গ্রন্থ কার লিখা? সবাই একটু কমেন্ট করে জানাও, হর্ষচরিত কার লিখা? হর্ষচরিত গ্রন্থটা কার লিখা? এরপর একটু বলবা চাণক্য নীতি, এই চাণক্য নীতি এই গ্রন্থটার লেখক কে? হর্ষবর্ধন লিখেছে কে? বাণভট্ট। চাণক্য নীতি কার রচনা? চাণক্য নীতি কে রচনা করেছিলেন? চাণক্য নীতি কে রচনা করেছিলেন? চাণক্য নীতি কে রচনা করেছেন? চাণক্য নীতি কে রচনা করেছেন? ওকে, চাণক্য নীতি চাণক্য। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে উত্তর করো। আরো কয়েকটা প্রশ্ন করি। তোমরা আমাকে একটু বলো যে শশাঙ্ক, এই শশাঙ্কের উপাধি কি? শশাঙ্কের উপাধিটা কি বলো তো? রাজা যে শশাঙ্ক ছিল, এই শশাঙ্কের উপাধি কি? আমি একটু রিভিশন করছি গত দিনের পড়াগুলো, তোমরা পড়েছো কিনা দেখার জন্য। শশাঙ্কের উপাধি কি ছিল বলো? শশাঙ্কের উপাধি কি? আচ্ছা এরপরে আমরা আমাকে একটু বলবা, বলবা যে কার মৃত্যু, কার মৃত্যু মাৎস্যন্যায় নির্দেশ করে? কার মৃত্যুটা মাৎস্যন্যায় নির্দেশ করে? কার মৃত্যু মাৎস্যন্যায় নির্দেশ করে? কার মৃত্যু এই বাংলায় মাৎস্যন্যায় নির্দেশ করে? কার মৃত্যু বাংলায় মাৎস্যন্যায় নির্দেশ করে? কার মৃত্যু বাংলায় মাৎস্যন্যায় নির্দেশ করেছিল? মহাসামন্ত রাজাধিরাজ। থ্যাংক ইউ, উপাধি বলেছ। এবার বলো কার মৃত্যুটা মাৎস্যন্যায়কে নির্দেশ করে? কার মৃত্যু মাৎস্যন্যায়? রাজ শশাঙ্কের মৃত্যুটা মাৎস্যন্যায় নির্দেশ করে। থ্যাংক ইউ। তাহলে শশাঙ্কের মৃত্যু মাৎস্যন্যায় নির্দেশ করে। তাহলে একটু আমি আবার একটু সিকোয়েন্সটা মিলায় নেই, সবাই একটু মন দিয়ে শোনো। বলেছিলাম মৌর্য বংশ, এরপরে বললাম গুপ্তদের শাসন শুরু হলো, এরপরে বললাম বাংলায় গৌড় রাজ্য হলো, স্বাধীন বঙ্গরাজ্য হলো। এই গৌড় রাজ্যের রাজা পেলাম শশাঙ্ককে, শশাঙ্কের সমসাময়িক রাজা পেলাম হর্ষবর্ধনকে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় দেখা দিল একটা মাৎস্যন্যায়। মাৎস্যন্যায়ের অবসান ঘটলো পাল শাসন আমলে। এই পালদের পরে আসলো সেনরা। এই তো ঘটনা। বলো এই যে পুরো ঘটনার, এই পুরো ঘটনার কনসেপ্টটা ক্লিয়ার? এই পুরো ঘটনার কনসেপ্টটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে আমি এখন পড়াতে ফিরে যাই। বলো এই পুরো ঘটনার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছিল? আবার গতকালকে তো পড়ালাম, আবার একটু বললাম। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। একটু বলো আমাকে যে ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু, ক্লাস যদি তোমার করার ইচ্ছা থাকে তাহলে ক্লাসের মাঝখানে চলে যেও না। মাৎস্যন্যায় একটু টাইটেল করো তাহলে, মাৎস্যন্যায়, মাৎস্যন্যায়। ওকে, মাৎস্যন্যায় ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। মাৎস্যন্যায় মানে কি? মানে হলো আইন শৃঙ্খলার অরাজক অবস্থা, আইন শৃঙ্খলার অরাজক অবস্থা। অর্থাৎ আইন শৃঙ্খলার চরম একটা বেহাল দশা হয়েছিল এই সময়টা। ঠিক আছে, এখন এটা কোন সময়? এটার সময়টা কখন? এটার সময়টা হলো সপ্তম এবং অষ্টম শতকের দিকে। সপ্তম এবং অষ্টম শতকের দিকে। কখন? সপ্তম এবং অষ্টম শতকের দিকে। তাহলে সপ্তম অষ্টম শতকের কখন আসলে অ্যাকচুয়ালি? 638-এর দিকে এই মাৎস্যন্যায়টা শুরু হলো, 638-এর দিকে, এবং এটা প্রায় 100 বছর স্থায়ী ছিল, প্রায় 100 বছর। অর্থাৎ 750 খ্রিস্টাব্দে গিয়ে এই মাৎস্যন্যায়টা সমাপ্ত হলো। অর্থাৎ এই মাৎস্যন্যায়টা ছিল বা স্থায়ী ছিল প্রায় 100 বছর। তাহলে কত বছর স্থায়ী ছিল এটা? এটা 100 বছর স্থায়ী ছিল। অর্থাৎ আইন শৃঙ্খলার এই অরাজক অবস্থাটা ছিল 100 বছর স্থায়ী। ওকে, আচ্ছা। এখন কথা হলো এই যে মাৎস্যন্যায়টা শুরু হইলো, এটা
এটা কার ঘটনাকে ইঙ্গিত করে? এটা কার মৃত্যুর পরে? শশাঙ্কের মৃত্যুর পরে। এটা শশাঙ্কের মৃত্যুর পরে। এটা কার মৃত্যুর পরে শুরু হইল? এই শশাঙ্কের মৃত্যুর পরে সূচনা ঘটে এই মাৎসনের। কার মৃত্যুর পরে? শশাঙ্কের মৃত্যুর পরে মাৎসনের সূচনাটা ঘটে। এখন আমরা আসলে এই মাৎসনের সম্পর্কে কিভাবে জানবো বা কার কাছ থেকে এই মাৎসনের সম্পর্কে জানি? এটা হচ্ছে কথা, তাই না? মাৎসনের সম্পর্কে আমরা বিভিন্ন ইতিহাস যে গ্রন্থগুলো আছে সেগুলো থেকে আমরা জানার চেষ্টা করেছি, জেনেছি এবং আহ মাৎসনের পরবর্তী যেই রাজ শাসনগুলো এসেছিল সেখান থেকে আমরা জেনেছি এই মাৎসনের সম্পর্কে। এখন এই যে ১০০ বছর অরাজক অবস্থা, এটার নাম যে মাৎসনের হলো, এটা কেন হলো? দেখবা পুকুরের মধ্যে বাস্তুতন্ত্র বলতে একটা কথা আছে না? বাস্তুতন্ত্র বলতে তো একটা কথা আছে। তো এই যে বাস্তুতন্ত্র বলতে অর্থাৎ পুকুরের যে নিচের স্তরের মাছ সেগুলো মধ্যম স্তরের মাছকে খেয়ে ফেলে, মধ্যম স্তরের মাছ উপরের স্তরের মাছকে খেয়ে বেঁচে থাকে। একইভাবে যে যেভাবে পেরেছে এই সময়টাতে বিভিন্ন দখলদারিত্ব করার চেষ্টা করেছে, যার ক্ষমতা বেশি তারাই। তো এরকম তাদেরকে দমানোর মতো কোনো সুষ্ঠু আইন প্রণয়ন তখন ছিল না। রাজা ছিল না, হ্যাঁ, ক্ষমতাধর রাজা ছিলেন না, যার কারণে এই ১০০ বছর অরাজকতাটা চলেছিল। এখন এটার অবসানটা ঘটবে কিভাবে খেয়াল করো। এই মাৎসনের অবসান ঘটে, অর্থাৎ এটা শেষ হয় কখন? এটা শেষ হলো কিভাবে দেখো। অবসান, এই মাৎসনের অবসান ঘটে পাল শাসনামলের পাল শাসনামলের সূচনার মাধ্যমে। পাল শাসনামলের সূচনার মাধ্যমে অর্থাৎ যখন পাল রাজারা ক্ষমতায় আসলো তখন এই মাৎসনাইটা শেষ হয়ে গেল। তার মানে এই যে পাল শাসন যে শুরু হলো নিশ্চয়ই কোনো একটা রাজা করেছে, কোন একটা রাজা করেছে। এই যে পাল শাসনটা যে শুরু হলো এটা নিশ্চয়ই কোনো একজন রাজা করেছেন, তাই না? তার মানে কি এই মাৎসনের অবসান যে ঘটলো তাহলে আমি বলতে পারি এটা রাজা গোপাল, তা না, কারণ পাল শাসনের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। রাজা গোপালের আগমনকে নির্দেশ করে, গোপালের আগমনকে নির্দেশ করে। এই মাৎসনের অবসানটা যে হলো রাজা কার মাধ্যমে? এ রাজা গোপালের মাধ্যমে। অর্থাৎ পাল রাজাদের এবার কি আসবে, ক্ষমতায় হাতে আসবে। পাল রাজাদের ক্ষমতা হাতে আসবে, তাই না? রাজা গোপালের শাসনামলকে নির্দেশ করে। তাহলে খেয়াল করো, আমরা বলেছিলাম মৌর্য বংশ, এরপরে বলেছি গুপ্ত বংশ, এরপরে গৌড় শাসন বললাম, শশাঙ্ক বললাম, হর্ষবর্ধন বললাম, এরপরে মাৎসনের ঘটনা আসলো, এরপরে দেখো এখন পাল শাসনামলের সূচনা ঘটে যাচ্ছে। তাহলে মৌর্য বংশ, গুপ্ত বংশ, গৌড় রাজ্য, স্বাধীন বঙ্গরাজ্য, রাজা শশাঙ্ক, হর্ষবর্ধন, মাৎসনেয়, এরপরে হলো পাল। তাহলে এই পাল, তাহলে এই যে এটার ১০০ বছর স্থায়ী ছিল মাৎসনেয়, আইন শৃঙ্খলা এই অরাজক অবস্থা। তার মানে এবার তুমি বলতে পারো এই মাৎসনের অবসানের পরে যেই শাসনামলটা শুরু হলো সেটা হচ্ছে পাল রাজবংশ। হ্যাঁ, এই পাল রাজবংশ, এই যে পাল বংশ, এই রাজবংশের প্রতিষ্ঠাতা, এই রাজবংশটার প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা রাজা গোপাল। কে? রাজা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? রাজা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? রাজা গোপাল। আচ্ছা, একটু মন দিয়ে শোনো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? রাজা গোপাল। আচ্ছা, খেয়াল করে একটু মন দিয়ে শুনবা। রাজা গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। এখন এই যে গোপাল আছে এটা পাল বংশটা সে কখন প্রতিষ্ঠা করলো? এই পাল বংশ যে প্রতিষ্ঠা করলো সেই সময়টা কখন? প্রতিষ্ঠার সময় অর্থাৎ এটা শুরু হলো ৭৫০ খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? ৭৫০ খ্রিস্টাব্দে এই পাল শাসনামলটা শুরু হলো। কিন্তু এখানে একটা ঘটনা আছে। ঘটনা হলো তিনি ৭৫০ খ্রিস্টাব্দে তিনি পাল বংশ প্রতিষ্ঠা করলেও এই বংশটার যে রাজ্য বিস্তার অর্থাৎ তাদের যে শাসন কার্য, তাদের যে বিস্তৃতি, তাদের যে ক্ষমতা দখল, এটা আবার ৭৫৬ খ্রিস্টাব্দে হয়েছে। অর্থাৎ তাদের সাম্রাজ্য বিস্তার হয়, তাদের সাম্রাজ্য বিস্তার ঘটে ৭৫৬ খ্রিস্টাব্দে।
এটা 756 কত খ্রিস্টাব্দে? 756 খ্রিস্টাব্দে। 756 খ্রিস্টাব্দে তাদের সাম্রাজ্য বিস্তারটা ঘটেছে। আচ্ছা, এবার শোনো, এই যে পালরা, এই পালরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। এই যে পাল রাজারা, এরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এই পাল রাজারা, এবং এরা যখন ক্ষমতায় আসলো, এরপরে দেখা গেল তারা এক ধরনের বংশানুক্রমিক শাসন শুরু করলো। রাজা গোপাল, তারপরে ধর্মপাল, তারপরে রামপাল, দেবপাল, মদলপাল, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, এইভাবে এরা এক ধরনের বংশানুক্রমিক শাসন শুরু করলো। অর্থাৎ এই যে পাল রাজারা, এই যে পাল রাজবংশ, তারা কি করলো, এই বাংলায় বংশানুক্রমিক, এই পাল রাজারা বাংলায় বংশানুক্রমিক শাসন শুরু করলো। বংশা বংশানুক্রমিক বংশানুক্রমিক শাসন চালু করে কারা? এই পাল রাজারা বংশানুক্রমিক শাসন করলো। আচ্ছা, দেখো, এই পাল রাজারা এরা ছিল দেশীয় শাসক। কি ছিল? এরা ছিল দেশীয় শাসক। এরা ছিল দেশীয় শাসক, এবং এরা যে বংশানুক্রমিক শাসনটা করলো, এটা প্রায় 400 বছর চললো। কত বছর? প্রায় 400 বছর তারা শাসন করলো। অর্থাৎ তারা ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল 400 বছর। অর্থাৎ এই বাংলায় সবচেয়ে বেশি শাসন করলো কারা? এই পালরা। এই যে এরা সবচেয়ে বেশি শাসন করে, সবচেয়ে বেশি শাসন করে, বা সবচেয়ে বেশি ক্ষমতায় থাকে এই পাল শাসনামল। এরা বংশানুক্রমিক শাসন শুরু করেছিল। খেয়াল করো, কি করলো? বংশানুক্রমিক শাসন শুরু করলো। এখন এই পাল রাজাদের তো একটা তোমার কেন্দ্র থাকবে, তাই না? এই পাল রাজাদের একটা কেন্দ্র থাকবে, এরা তো দেশীয় শাসক, তাই না? এদের যে কেন্দ্রভূমি ছিল, এই পাল রাজাদের যে কেন্দ্রভূমি ছিল, তাদের কেন্দ্রভূমি ছিল বরেন্দ্র। বরেন্দ্র যে অঞ্চলটা, এই বরেন্দ্র অর্থাৎ রাজশাহী অঞ্চল যে বলছো তোমরা, সেই রাজশাহী অঞ্চলের এদের কেন্দ্রভূমি ছিল এই বরেন্দ্র অঞ্চল। কোন অঞ্চল? এদের কেন্দ্রভূমি ছিল বরেন্দ্র অঞ্চল। কোন অঞ্চল ভাই বললাম? বরেন্দ্র অঞ্চল ছিল এদের কেন্দ্রভূমি। কোন অঞ্চল? বরেন্দ্র অঞ্চল। আচ্ছা, তাহলে পাল রাজারা, রাজা গোপাল এই শাসন প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠার সময় হচ্ছে 750 খ্রিস্টাব্দ। এরা সাম্রাজ্য বিস্তার করে 756 খ্রিস্টাব্দে এরা বংশানুক্রমিক শাসন শুরু করে। এরা দেশীয় শাসক, এরা ক্ষমতায় ছিল প্রায় 400 বছর। এরা সবচেয়ে বেশি শাসন করে। এরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। তাদের কেন্দ্রভূমি ছিল বরেন্দ্র। কেন্দ্রভূমি ছিল কোথায়? বরেন্দ্র। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে পাল যে শাসনামলটা আছে, আমরা আসলে এইগুলো সম্পর্কে জানি কোত্থেকে? এই পাল শাসনামল সম্পর্কে জানি কোত্থেকে, বা পালদের সম্পর্কে আমরা কোথা থেকে জানি? কোনো গ্রন্থ থেকে জানি, তাই না? এগুলো আমরা একটু আলোচনা করি। খেয়াল করো, দেখো, যখন যখন এই যে ধর্মপাল তিনি ক্ষমতায় আসলেন, খেয়াল করো, একটু মন দিয়ে শুনবা, হ্যাঁ? যখন এই যে ধর্মপাল তিনি ক্ষমতায় ছিলেন, এই ধর্মপাল কে ছিল? এই ধর্মপাল ছিল এই পাল বংশের শ্রেষ্ঠ শাসক। পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন এই ধর্মপাল। তো যেহেতু যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তাহলে এই ধর্মপাল কি করলেন? বৌদ্ধদের জন্য যে বিহার নির্মাণ করলেন, সে বিহারের নাম হচ্ছে পাহাড়পুর বিহার। কি বিহার? পাহাড়পুর বিহার, বা এটাকে আমরা সোমপুর মহাবিহার নামেও ডাকি। সোমপুর মহাবিহার, পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার। পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার, এটা কোথায় আছে? আমরা বিহার নিয়ে আগেই বলেছি, এটা বৌদ্ধদের চর্চা কেন্দ্র। তাহলে এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে এই যে আমাদের নওগাঁ জেলায়। কোথায়? এই নওগাঁ জেলায় হচ্ছে এই পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার, যেটা বৌদ্ধ বিহার, এটা আছে। কে নির্মাণ করেছেন? রাজা ধর্মপাল। কে নির্মাণ করেছেন? রাজা ধর্মপাল। রাজা ধর্মপাল। আচ্ছা, খেয়াল করে একটু মন দিয়ে শোনো। এরপরে আরেকজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে, খেয়াল করো, এই পাল বংশের এই পাল বংশের বংশের আরেকজন রাজার নাম হচ্ছে রামপাল। কি নাম? রামপাল। দেখ, আরেকজন রাজার নাম হচ্ছে রামপাল। হ্যাঁ, তো এই যে রামপাল আছে,
তার তার একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আছে, রামপালের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আছে। এখন সেই গ্রন্থটাও লিখেছিল তার যে সভাকবি, এই রামপালের যে সভাকবি আছে তার নাম হলো সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর সন্ধ্যাকর নন্দী। এই যে সন্ধ্যাকর নন্দী আছেন, তিনি ছিলেন রামপালের সভাকবি। তো তিনি একটা গ্রন্থ লিখলেন। তিনি যে গ্রন্থটা লিখলেন, অর্থাৎ এই সন্ধ্যাকর নন্দী যে গ্রন্থটা লিখলেন, তার নাম হচ্ছে রামচরিত। রামচরিত। অর্থাৎ এই রামচরিত গ্রন্থ থেকে আমরা রামপালের আত্মজীবনী সম্পর্কে জানতে পারি। অর্থাৎ এই রামচরিত গ্রন্থ থেকে আমরা পাল বংশের অনেক কথা আমরা জানতে পারি, রামচরিত গ্রন্থ থেকে। তাহলে দেখেন, হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট, লিখলো হর্ষচরিত। হর্ষচরিত। আর রামপালের সভাকবি ছিল সন্ধ্যাকর নন্দী, লিখলো হচ্ছে রামচরিত। কি গ্রন্থ? রামচরিত গ্রন্থ। আচ্ছা, এবার খেয়াল করেন, এই পাল বংশটার সময়, এই রাজ্যকালীন চলাকালীন সময়ে আমাদের যে সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে প্রাচীন যে নিদর্শন, সবচেয়ে প্রাচীন নিদর্শন, সবচেয়ে প্রাচীন নিদর্শন, এই যে চর্যাপদ, এই চর্যাপদটা কি হয়েছে? রচিত হয়েছে। তাহলে প্রশ্ন আসে, চর্যাপদ রচিত হয়েছে কোন শাসনামলে? এই পাল শাসনামলে। চর্যাপদ রচিত হয় কোন শাসনামলে? পাল শাসনামলে। তাহলে বাংলার সাহিত্যের যে আদি নিদর্শন চর্যাপদ, এই আদি নিদর্শন চর্যাপদ কোন শাসনামলে এটা হয়? এটা কোন শাসনামলে হয়? এটা হচ্ছে পাল শাসনামলে হয়। আমরা জানি চর্যাপদ পাওয়া যায় নেপালের রাজ দরবার থেকে আবিষ্কৃত হয়, তাই না? আচ্ছা, এগুলো আমরা জানি। খেয়াল করেন, খেয়াল করেন, একটু মন দিয়ে শোনেন। এই যে পাল, এই যে পাল বংশটা, তাদের যে সাহিত্য ছিল, এটা সাহিত্যের মধ্যে অনেক অবদান রেখেছিলেন। তো তারা কি করতেন, এই পালদের সময়ে, এই পালদের সময়ে এদের যে সাহিত্য, এই পাল সাহিত্য বা এদের যে পুঁথি, এই পুঁথি লিখা হতো, এই পুঁথিটা, এই পুঁথিগুলো লিখা হতো কোথায় জানেন? তাল পাতায়। কোথায় লিখা হতো? তাল পাতায় লিখা হতো। এই পুঁথিগুলো লিখা হতো তাল পাতায়। কোন পাতায়? তাল পাতায়। এই যে তাল পাতার পুঁথি, এবং এই তাল পাতার মধ্যে তারা অনেক কিছু চিত্র আকার মানে আঁকতেন, যেটাকে তাল পাতার পুঁথি চিত্র বা তাল পাতার নথি বলা হতো। হ্যাঁ, এই পাল যুগে তারা তাল পাতায় লিখতেন। এবং এবং এই পাল যুগটাতে এরা কি করেছেন, এই তাল পাতার মধ্যে একটা বৌদ্ধ ধর্ম গ্রন্থ তারা লিখেছিলেন, একটা পাণ্ডুলিপি রচনা করেছেন। এই তাল পাতার মধ্যেই এই পালরা একটা বৌদ্ধ ধর্ম গ্রন্থ বা পাণ্ডুলিপি তারা রচনা করেছেন এই তাল পাতার মধ্যে। সেই পাণ্ডুলিপিটা খেয়াল করবেন, একটু মন দিয়ে লিখবেন। এটা একটা অঙ্কিত চিত্র। হ্যাঁ, এই তালপাতার মধ্যে যে বৌদ্ধ ধর্মের যে পাণ্ডুলিপি, একটা অঙ্কিত চিত্রকর্ম তাদের ছিল, নিদর্শন ছিল, সেটাকে বলা হতো সহস্রিকা, অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা। অষ্ট অষ্ট সহস্রিকা, অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা। অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা। অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা। প্রজ্ঞা পারমিতা। অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা। এটা ছিল তাদের একটা পুঁথি চিত্র, তার মধ্যে তারা এটা এঁকেছিল। তাহলে অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা, এটা 12টা খণ্ডযুক্ত একটা পাণ্ডুলিপি, যেটা এই পাল যুগে হয়েছিল। জাহাঙ্গীরনগরে এই প্রশ্ন কিন্তু হয়েছে। জাহাঙ্গীরনগরে এই প্রশ্ন হয়েছে যে তালপাতার পুঁথি চিত্র কোন আমলের? পাল যুগে। অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতাটা কি? এটা হচ্ছে কি, একটা পুঁথি চিত্র, এটা করেছিল 12টা খণ্ডে এই পাল রাজারা। কারা? পাল রাজারা। আচ্ছা, এই যে পাল রাজ্য, এদের যে ক্ষমতা আছে, এদের সময়টাতেই এই বরেন্দ্র বিদ্রোহ হয়েছিল, যেটাকে আমরা সামন্ত বিদ্রোহ বলে থাকি বা কৈবর্ত বিদ্রোহ বলে থাকি। আপনারা হয়তো নাম শুনেছেন, যে কৈবর্ত বিদ্রোহের নাম শুনেছেন না? এই যে কৈবর্ত, এই কৈবর্ত বিদ্রোহ, এই কৈবর্ত বিদ্রোহ বা এটাকে আমরা বলি বরেন্দ্র বিদ্রোহ। বরেন্দ্র বিদ্রোহ
বরেন্দ্র বিদ্রোহ, কৈবত বিদ্রোহ, বরেন্দ্র বিদ্রোহ, বা এটাকে আমরা বলি সামন্ত বিদ্রোহ। সামন্ত বিদ্রোহ। এই সামন্ত বিদ্রোহ হয়েছিল, এই সামন্ত বিদ্রোহ হয়েছিল কোন সময়টাতে? এই পাল সময়টাতে। কোন সময়টাতে? এই পাল রাজাদের সময়। এবং দেখেন, এই যে এই কৈবর্ত বিদ্রোহের নেতাই কিন্তু ছিল দিব্য। কে ছিলেন? এই কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য। এটা কার সময়ে হয়েছিল? দ্বিতীয় মহিপালের সময়ে হয়েছিল। কার সময়ে হয়? দ্বিতীয় মহিপালের সময়টা হয়েছিল। এই কৈবর্ত বিদ্রোহের যে নেতা, সেই নেতার নাম কি? দিব্য। সেই নেতার নাম কি? দিব্য। এটা কাদের সময়ে হয়েছিল? এই সামন্ত বিদ্রোহটা হচ্ছে দ্বিতীয় মহিপালের সময়। দ্বিতীয় মহিপালের সময় এই বিদ্রোহটা কিন্তু হয়েছিল। তাহলে দেখেন, পাল পাল রাজারা প্রায় 400 বছর শাসন করেছে। কত বছর? 400 বছর। এরা দেশীয় শাসক ছিল। এরা বংশানুক্রমিক শাসন শুরু করেছে। এদের সময়ে তালপাতার পুঁথিতে চিত্রকর্ম আঁকা হতো, লিখা হতো। এদের সময় এই চর্যাপদ আবিষ্কৃত হলো। চর্যাপদ এরা রচনা করলো এদের সময়টাতে। এই পাল রাজাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। গোপালের প্রতিষ্ঠার মাধ্যমে, এই বংশ প্রতিষ্ঠার মাধ্যমে মাৎসনের বিলুপ্ত ঘটলো। 750 খ্রিস্টাব্দে এই বংশটা শুরু করলো। সাম্রাজ্য বিস্তার করলো 756 খ্রিস্টাব্দে গিয়ে। ধর্মপাল নামক একজন ব্যক্তি আছেন, তিনি আবার আমাদের এই যে পাহাড়পুর, নওগাঁ জেলার যে পাহাড়পুর আছেন, সেখানে একটা বিহার নির্মাণ করেছেন। সে বিহারের নাম হচ্ছে কি বলে, পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার। এরা এই পাল শাসনামলে অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা লিখা হয়েছিল। এরপরে এই যে রামপাল ব্যক্তিটা আছেন, এই রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। তার যে গ্রন্থ, তার গ্রন্থের নাম হচ্ছে রামচরিত। এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। রামপালের আত্মজীবনীমূলক গ্রন্থ। কার আত্মজীবনীমূলক গ্রন্থ? রামপালের আত্মজীবনীমূলক গ্রন্থ। কার আত্মজীবনীমূলক গ্রন্থ ভাই? রামপালের আত্মজীবনীমূলক গ্রন্থ এটা। ওকে, আমাকে বলেন তো পাল শাসনামলটা, পাল শাসনামলটা ক্লিয়ার? পাল শাসনামলটা ক্লিয়ার? নোট করতে পেরেছেন? পাল, মৌর্য বংশ, গুপ্ত বংশ, গৌড় রাজ্য, স্বাধীন বঙ্গরাজ্য, শশাঙ্ক, হর্ষবর্ধন, মাৎসনেয়, পাল। বলেন, পাল ক্লিয়ার? পাল রাজবংশটা নোট করতে পেরেছেন বা ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে এবার আমার সাথে একটু আসেন। যদি বুঝে থাকেন তাহলে আমার সাথে একটু আসেন। এবার একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। এবার আমার সাথে একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যত চাকরি পরীক্ষার প্রশ্ন আছে, চাকরি পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে শুরু করি। একটু আমাকে 1 নম্বর প্রশ্নের উত্তর দেন। কি বলছে? মাৎসনায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? 41তম বিসিএস এ প্রশ্ন এসেছে। মাৎসনায় বাংলার কোন সময়কে নির্দেশ করে? পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে অষ্টম, অষ্টম থেকে নবম শতক। কোন শতক? 1 নম্বর প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন নাম্বার 1-এর উত্তর দেন। 1-এর উত্তর হচ্ছে সি বলেছেন আপনারা। সবাই একটু উত্তর করবেন। আর যারা উত্তর করবেন না তারা ক্লাস থেকে চলে যান। আপনাকে আমার কোনো দরকার নাই। আমারও আপনাকে দরকার নাই। আপনার যেরকম আমাকে দরকার নাই, আমারও আপনার দরকার নাই। ইররেসপন্সিবল স্টুডেন্টকে আমি পড়াই না। আপনি হয়তো আমাকে ডিজার্ভ করেন না, অথবা আমি আপনাকে ডিজার্ভ করি না। সহজ কথা, ক্লিয়ার কাট। ক্লাস করতে আসলে, আমার ক্লাস করতে আসলে রেসপন্স করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে? কমেন্ট করতে হবে, অ্যান্সার দিতে হবে। যা পড়ালাম সেটার ফিডব্যাক দিতে হবে। মেলা কষ্ট করে পড়াই, সেই কষ্টের ফিডব্যাক দিতে হবে। অফলাইনে পড়াইলে তো আপনি চিৎকার করে করে বলতেন হ্যাঁ বুঝছি। অনলাইনে বলতে আপনার লজ্জা কোথায়? নাকি লিখতে পারেন না? আপনি আপনি কি লুলা? হাত, আপনার হাতটাত নাই? তা তো না, লিখতে পারেন, বলতে পারেন। আল্লাহ আপনাকে আপনার যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, সে পঞ্চ ইন্দ্রিয়তে কাজ করে নাকি? কাজ করলে সেটা চালান। 1-এর সি, থ্যাংক ইউ সো মাচ। 1-এর সি। 2 নম্বর প্রশ্ন, মাৎসনায় কোন শাসনামলে দেখা যায়? মাৎসনায় কোন শাসনামলে দেখা যায়? খলজি শাসনামলে, মুঘল শাসনামলে, সেন শাসনামলে, পাল তাম্র শাসনামলে? অ্যান্সার করেন তো ভাই, অ্যান্সার করেন। ভাইয়া, আমি এই বইটি কিনেছি, তুমি আমার ক্লাসগুলো করো, এরপর আমি তোমাকে বলে দিচ্ছি কোথা থেকে তুমি পড়বা। মাৎসনায়, তাহলে মাৎসনায় কি নির্দেশ করে ভাই? একটু বলেন।
মাৎসনের যে ঘটনা পড়লাম, আপনি যে পড়লেন মাৎসনায়, তাহলে এটা কোন শাসনামলে দেখা যায়? পাল তাম্র শাসনামলে। কোন শাসনামলে? পাল তাম্র শাসনামলে। মাৎসনায় নির্দেশ করে কি? মৎস্যময় বাংলাদেশ, মৎস্যময় ভারত, রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক পরিস্থিতি। তিনের অ্যান্সার কি হবে? তিনের অ্যান্সার কি হবে? রাজনৈতিক পরিস্থিতি। থ্যাংক ইউ। তিনের অ্যান্সার কি? রাজনৈতিক পরিস্থিতি। তিনের 2। 4 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4 পড়ে যাবেন, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মাৎসনায় নির্দেশ করে কি জাহাঙ্গীরনগরে এসেছে? আলেকজান্ডারের আগমন, রামপালের আগমন, বখতিয়ারের আগমন, নাকি গোপালের আগমন? তাহলে গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, তারই আগমনকে নির্দেশ করে। একই সাথে শশাঙ্কের মৃত্যুকেও নির্দেশ করছে। আচ্ছা, আসেন, মাৎসনায় সম্পর্কে জানার উৎস কি? তারানাথের বিবরণ, হর্ষচরিত, হর্ষবর্ধনের গ্রন্থ হর্ষচরিত, আর্য মঞ্জুশ্রীমূলক কল্প থেকে, নাকি সন্ধ্যাকর নন্দীর গ্রন্থ থেকে? সন্ধ্যাকর নন্দীর গ্রন্থ কি? রামচরিত। পাল শাসনামলে এই রামপালের গ্রন্থ বা পাল শাসনামল নিয়ে জানতে পারি, তাদের উত্থান নিয়ে জানতে পারি। তাহলে 5-এর অ্যান্সার কি? বি। 5-এর অ্যান্সার কি? বি। আউট অফ 5-এ 5ই আপনি পেয়েছেন। বিশ্বাস না হলে দেখেন, আপনি 5-এ 5ই পেয়েছেন। ক্লাসে পড়ার পর আপনি 5-এ 5ই পেয়েছেন। এবার আসেন, আরো কোশ্চেন সলভ করতে চাই। যারা মিহির বই নেন নাই, তারা মিহির বইটা নিতে পারে। আমি ধরে ধরে আমার প্রাইভেট ব্যাচে ফ্রি ক্লাসে এইভাবে পড়াবো। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কারা? এটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এসেছিল। বংশানুক্রমিক শাসন গোপাল, রামপাল, বিজয় সেন, লক্ষণ সেন। সেনে এখনো যায়ই নাই। তাহলে বংশানুক্রমিক শোষণ শুরু করেছিল কারা? রাজা গোপাল। কে করেছিল? রাজা গোপাল। 2 নম্বর প্রশ্ন, বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট 15-16 এসছে। চন্দ্র রাজা, খড়গ রাজা, সেন রাজা, নাই পাল রাজারা। বরেন্দ্রভূমি কাদের পিতৃভূমি ছিল? পাল রাজাদের পিতৃভূমি ছিল। 3 নম্বর প্রশ্নের দিকে তাকান। নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? তাহলে মৌর্য, গুপ্ত, সেন? না, এই পালরা 750 খ্রিস্টাব্দে ক্ষমতায় এসে তারা প্রায় 400 বছরে শাসন করেছে। 3-এর অ্যান্সার 3। 4 নম্বর প্রশ্নের উত্তর, বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী ছিল? বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী? তাহলে পালরা কি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল? বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল পাল রাজারা। আচ্ছা, 4-এর অ্যান্সার পেলাম। এবার 5-এর অ্যান্সার দেন। অ্যান্সার 5। পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা হতো? কাগজের উপর, টিনের উপর, পাথরের উপর, এই তাল পাতার উপর। কিসের উপর? তাল পাতার উপর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, জাহাঙ্গীরনগর এসেছে। তাল পাতার উপরে আঁকা হতো। 5-এর অ্যান্সার। এখানেও আপনি 5টা প্রশ্ন পারলেন। এরপরে 6 নম্বর প্রশ্নের দিকে তাকান। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এর দিকে তাকান। অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতাটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে চ ইউনিটে। এটা হিন্দু ধর্মগ্রন্থ, কালিদাসের কাব্যগ্রন্থ, কালিদাস তো মহাকাব্য লিখেছে। জৈনদের ধর্মগ্রন্থ? না, এটা বৌদ্ধদের পুঁথি। এই পাল যুগে বৌদ্ধদের পুঁথি 12 খণ্ডে, এটা 12টা খণ্ডলিপি ছিল। অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা 6-এর কি? বৌদ্ধ পুঁথি। এখন আপনি যদি এই ডিপ লেভেলের পড়াশোনা না করেন, তাহলে এই অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা যে কি, এটা তো আপনার পারবেন না, যদি ডিপ লেভেলের প্রশ্ন আলোচনা না বোঝেন। অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতাটা যে কি ছিল? কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? একটু আগে বললাম, অশোক না, কৈবর্ত না, দিব্য। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? দিব্য। সামন্ত বিদ্রোহ 7-এর 8 নম্বরের দিকে তাকান। পাল শাসনামলে রচিত একটি কাব্য হলো, পাল শাসনামলে রচিত গীত গোবিন্দ, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, রামচরিত। এই রামচরিত কে লিখছে? সন্ধ্যাকর নন্দী লিখছে, রামপালের সভাকবি। তাহলে এটা পাল শাসনামলের গ্রন্থ।
আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দেখান। কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার সময়ে? দুদকের পরীক্ষায় এসেছিল। কৈবর্ত বিদ্রোহ সংগঠিত, বল্লাল সেনের কোনো কাহিনীই নাই, ধর্মপালের কাহিনী নাই, হেমন্ত সেনের কাহিনী নাই, সেন বাদ, দুই সেন অটোবাদ। এবার পালদের মধ্যে আসেন। ধর্মপাল তো প্রথম দিকের শাসক, শেষের দিকে শাসক হচ্ছে এই মহিপালরা। তাহলে দ্বিতীয় মহিপালের সময়ে এই কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আপনি এবার রেটিং করেন, জাস্ট রেট ইউরসেলফ। আপনি নিজেকে নিজেকে অ্যানালাইসিস করেন, আপনি কত পেয়েছেন। আমার কাছে মিথ্যা বলার দরকার নাই, নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়ারও দরকার নাই। আপনি যা পেয়েছেন সেটা আপনি নিজে জানেন। দেখেন, প্রথমের 5টা প্রশ্ন আপনি 5-এ 5 পেলেন, এরপরে 9টা প্রশ্ন আপনি 9-এ 9 পেলেন, 14টা প্রশ্ন অ্যান্সার করে 14ই পাইছেন, 14টা প্রশ্নের উত্তর করে 14ই পেয়েছেন, তাই না ভাই? 14টা প্রশ্নের উত্তর করে 14 পেয়েছেন, মাঝখানে থেকে 5টা, আর এখান থেকে 9টা। দেখি কে পেয়েছে। আউট অফ 14-তে 14 না? ভালো লাগে? মনে হচ্ছে না ইস কত সহজে লাগছে? তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনি যদি সাধারণ জ্ঞানটা ভালো করে একটু ধরে ধরে পড়তে পারেন, সাধারণ জ্ঞানটা আপনি যদি প্রায় 5 মাস আমার কাছে ভালো করে ধরে ধরে পড়েন, প্রত্যেকটা লেকচারের এই প্রত্যেকটা লেকচার অনুযায়ী যদি আপনি অন্তত 50টা প্রশ্ন সলভ করেন এবং প্রত্যেকটা লেকচারের 30 মার্কের এক্সাম দেন এবং আনলিমিটেড ক্লাস পান, বই ধরে ধরে টপিক ধরে ধরে, তাহলে আপনি সাধারণ জ্ঞানটা কত ভালো পারবেন। নিশ্চয়ই আরো অনেক ভালো পারবেন সাধারণ জ্ঞান, এটা এটা তো গ্যারান্টি আমি দিতে পারি আপনাকে। কাজে এইচএসসি 24 ব্যাচের যারা, এইচএসসি 24 ব্যাচের যারা, তাদের জন্য আমাদের ঢাবি ফার্স্ট টাইমারদের টার্গেট টার্গেট যে ব্যাচ সাধারণ জ্ঞানে, সেটা শুরু হয়েছে। এইচএসসি 23 ব্যাচের যারা সেকেন্ড টাইম, তাদের জন্য সেকেন্ড টাইম ব্যাচ শুরু হয়েছে। উভয় ব্যাচের ফি হলো 1020 টাকা, আনলিমিটেড ক্লাস, আলাদা আলাদা ব্যাচ, এবং একদম এই এখন থেকে শুরু করে, এই যে এটা হচ্ছে আগস্ট মাস থেকে শুরু করে এটা চলবে 2025 সাল পর্যন্ত এই কোর্স। এই বছরে 2024 সালে ক্লাস শুরু করবেন, 2025 সাল পর্যন্ত ক্লাস চলবে এই ব্যাচে ইনশাআল্লাহ। কাজে যদি কেউ মনে করেন সাধারণ জ্ঞানটা পড়তে চাই ভাই, তাহলে আসতে পারেন আমাদের ব্যাচে। নিচে দেওয়া একটা নাম্বার যাবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হতে পারবে। নিচে দেখেন একটা নাম্বার যাচ্ছে, আমি লিখে দেই, 01793635815। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, অনলি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন 01793635815। আপনি জাস্ট একটা এসএমএস দিবেন, এসএমএস দিয়ে বলবেন, আমি আপনাকে ভর্তি করিয়ে নিব ইনশাআল্লাহ। ওকে, চলেন আমরা এর পরের টপিকে আসি। এই পালদের পরে, এই পাল শাসনামলের অবসান ঘটলো সেনদের মাধ্যমে। এরপরে সেনরা আসলো। পালরা শাসন শুরু শেষ করার পরে আসলো কারা? সেন শাসনামল আসলো। আচ্ছা, আমার ক্লাস কি আটকে আটকে যাচ্ছে? ক্লাস কি আটকে আটকে যাচ্ছে কিনা একটু আমাকে বলবেন তো। ক্লাস কি আটকে আটকে যাচ্ছে কিনা? ক্লাস কি আটকে যাচ্ছে কিনা এটা আমাকে একটু বলেন। আচ্ছা, আটকে দিলে আমি একটু ঠিক করে দিচ্ছি, খেয়াল করেন। এই পাল শাসনামলের পরে যে শাসনামলটা আসলো,
পাল শাসনামলের পরে যারা ক্ষমতায় আসলেন তারা হলেন সেন। সেনরা যারা ক্ষমতায় আসলেন, তো আমি একটু বলি যে এই যে সেন বংশ, এই সেন বংশের প্রতিষ্ঠাতা কে? কেউ বলতে পারবেন সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। কে? সামন্ত সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। সামন্ত সেন। কোনো কারণে অপশনে যদি সামন্ত সেন না পান তাহলে হেমন্ত সেন দাগাবেন। হেমন্ত সেন দাগাবেন। অপশনে না পেলে হেমন্ত সেন দাগাবেন। এই যে সেন বংশটা, এই বংশের শ্রেষ্ঠ শাসক, এই সেনদের মধ্যে শ্রেষ্ঠ শাসক, প্রত্যেকটা রাজবংশে তো শ্রেষ্ঠ শাসক থাকে। এই বংশটার মধ্যে যিনি শ্রেষ্ঠ শাসক তার নাম হলো বিজয় সেন। কি সেন? বিজয় সেন। কোন সেন? বিজয় সেন। সেনদের শ্রেষ্ঠ শাসক হচ্ছে বিজয় সেন। সেন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয় সেন। কোন নাম? বিজয় সেন। তো এই যে সেন বংশ, খেয়াল করেন এদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন, নাম হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেন, দেখেন এই যে বল্লাল সেন আছেন, এই বল্লাল সেন সেনদের মধ্যে একটা প্রথা চালু করেছিলেন, তার নাম হচ্ছে কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথা চালু করেন। কৌলিন্য প্রথা চালু করেছিলেন কোন রাজবংশ? এই সেন রাজবংশের বল্লাল সেন। এটা একটা বর্ণবাদ প্রথা, কৌলিন্য প্রথা। এবং এই বল্লাল সেন ঢাকায় যে আমাদের যে জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির, এই ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন। তিনি ঢাকায় ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন এবং এই বল্লাল সেনের গ্রন্থ আছে। বল্লাল সেনের কিছু গ্রন্থ আছে। এই বল্লাল সেনের একটা গ্রন্থের নাম হচ্ছে দান সাগর। দান সাগর। আর একটা গ্রন্থের নাম হচ্ছে অদ্ভুত সাগর। দান সাগর, অদ্ভুত সাগর। দান সাগর এবং অদ্ভুত সাগর তার গ্রন্থ। দান সাগর এবং অদ্ভুত সাগর। দান সাগর এবং অদ্ভুত সাগর তিনি গ্রন্থ রচনা করেছিলেন। এখন এই যে দান সাগর, অদ্ভুত সাগর গ্রন্থ যে আছে, এইটা তিনি লিখেছেন ঠিকই, কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন দিতে পারে যে এই গ্রন্থ সমাপ্ত করলেন কে? এই গ্রন্থ যে আছে এটা সমাপ্ত করেন আবার, এই গ্রন্থটা সমাপ্ত করেন লক্ষণ সেন। লক্ষণ সেন। এই গ্রন্থ সমাপ্ত করেছিলেন লক্ষণ সেন। কোন সেন? লক্ষণ সেন সমাপ্ত করেছিলেন। তাহলে দান সাগর, অদ্ভুত সাগর গ্রন্থ কে রচনা করেছিলেন? রচনা করেছিলেন সেন রাজা বল্লাল সেন, কিন্তু এটা সমাপ্ত করেন হচ্ছে লক্ষণ সেন। সমাপ্ত করেছিলেন। আচ্ছা, এরপরে আসেন এই যে সেনরা, এই যে লক্ষণ সেন বললাম, এই লক্ষণ সেনের উপাধি ছিল গৌরেশ্বর। লিখে রাখতে পারেন গৌরেশ্বর। লক্ষণ সেনের উপাধি ছিল গৌরেশ্বর। লক্ষণ সেনের উপাধি ছিল গৌরেশ্বর। লক্ষণ সেন। লক্ষণ সেন এর উপাধি ছিল গৌরেশ্বর। গৌরেশ্বর। এই গৌরেশ্বর আরেকটা ব্যক্তির উপাধি ছিল, মনে আছে কি? এই গৌরেশ্বর কিন্তু আরেকটা ব্যক্তির উপাধি ছিল, ওই যে শশাঙ্ক গৌরেশ্বর, তাই না? আচ্ছা, এই যে লক্ষণ সেন, এই লক্ষণ সেনের একজন সভাকবি ছিল, তার নাম হচ্ছে জয়দেব। তার সভাকবি ছিলেন জয়দেব। এই যে সভাকবি জয়দেব ছিলেন, তার একটা গ্রন্থ ছিল গীত গোবিন্দ। এই গীত গোবিন্দ থেকে তার যে গ্রন্থ গীত গোবিন্দ, গীত গোবিন্দ, এই গীত গোবিন্দ থেকে কিন্তু আমরা এই সেনদের সম্পর্কে জানতে পারি, তাই না? তাহলে দেখেন গীত গোবিন্দ যে কাব্যটা ছিল, এই কাব্যটা রচনা করলো কে? লক্ষণ সেনের সভাকবি জয়দেব। লক্ষণ সেনের সভাকবি কে? জয়দেব। লক্ষণ সেনের সভাকবি ছিলেন কে? জয়দেব। আচ্ছা, এরপরে আরেকজন রাজা ছিলেন, নাম হলো বিজয় সেন। বিজয় সেন, এটা লিখে রাখেন, বিজয় সেন নিয়ে কিছু কথাবার্তা। এই যে বিজয় সেন, তিনি প্রথমে রাজধানী স্থাপন করেছিলেন আমাদের যে আহ ভারতবর্ষের যে, ভারতের যে জেলা হুগলি আছে না, এই হুগলিতে তিনি প্রথম রাজধানী করেছিলেন। তার প্রথম রাজধানী, এই বিজয় সেনের প্রথম রাজধানী ছিল হুগলিতে। হুগলিতে তিনি হুগলিতে রাজধানী করেছিলেন এবং সেখানে একটা
নগরী করেছিলেন, জায়গার নাম করেছিলেন বিজয়পুর। সেই জায়গার নাম ছিল বিজয়পুর। এই বিজয় সেন যে হুগলিতে রাজধানী করলেন, সেখানে তিনি নাম দিয়েছিলেন বিজয়পুর। এবং তার যে দ্বিতীয় রাজধানী, তার এই বিজয় সেনের তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন আমাদের এই বিক্রমপুরে। এই বিক্রমপুরে, অর্থাৎ যেটা মুন্সিগঞ্জ আছে না, সেই মুন্সিগঞ্জ জেলায়, এই মুন্সিগঞ্জ জেলায়, বিক্রমপুরে এই মুন্সিগঞ্জ জেলায় তার দ্বিতীয় রাজধানী ছিল। এই জন্য পরীক্ষায় প্রশ্ন আসে যে বিজয়পুর প্রথম রাজধানী করেছিলেন কে? বিজয় সেন। আর বিক্রমপুরে দ্বিতীয় রাজধানী করেছেন কে? এই বিজয় সেনই দ্বিতীয় রাজধানী করেছিলেন। বিজয় সেনই দ্বিতীয় রাজধানী করেছিলেন। তাহলে এই যে হিন্দু ধর্মাবলম্বী যে রাজারা, এরা ক্ষমতায় আসলো কোন শাসকদের সময়? পালদেরকে হটিয়ে তারা ক্ষমতায় আসলো সামন্ত রাজাদের মাধ্যমে। এই সেন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন বিজয় সেন। সেন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয় সেন। প্রথম রাজধানী করেছিলেন কোথায়? প্রথম রাজধানী করেছিলেন কোথায়? প্রথম রাজধানী করেছিলেন কোথায়? এই বিজয়পুরে। দ্বিতীয় রাজধানী করেছিলেন কোথায়? মুন্সিগঞ্জে। দ্বিতীয় রাজধানী কোথায়? মুন্সিগঞ্জে। আচ্ছা, খেয়াল করেন, এই যে সেনরা, এর মধ্যে একজন বল্লাল সেন। এই বল্লাল সেন কি করেছিলেন? ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন, যেটা ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির এবং বাংলাদেশের জাতীয় মন্দির। এরপরে দানসাগর অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন, কিন্তু এই গ্রন্থ শেষ করেছিলেন আবার লক্ষণ সেন। কে করেছেন? লক্ষণ সেন। কে করেছিলেন? লক্ষণ সেন। লক্ষণ সেন রচনা করেছেন। এবং এই শাসকদের সময়টাতেই কিন্তু, এরপরে দেখেন, এই যে বলা হয়, এই সেনদের ইতিহাসে বলা হয়, এই সেন বংশের ইতিহাসে সময় তখন 1204 সাল। এই 1204 সালে যে লক্ষণ সেন আছেন, সে লক্ষণ সেন পরাজিত হয়েছিল। আমাদের যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আছে, সেই বখতিয়ার খলজির নিকট তিনি পরাজিত হয়েছিলেন 1204 সালে। পরাজিত হয়ে তিনি এই বিক্রমপুরে চলে গিয়েছিলেন। কোথায় চলে যান? পালিয়ে বিক্রমপুরে চলে গিয়েছিলেন, সেখানে আশ্রয় নেন। এবং সেখান থেকে, বিক্রমপুর থেকে কিছুদিন পর্যন্ত শাসন কার্য পরিচালনা হয়েছিল এই সেন বংশ। তাহলে এই যে 1204 সালে এই যে লক্ষণ সেন, এই লক্ষণ সেন পরাজিত হয়, লক্ষণ সেন পরাজিত হয় বখতিয়ার খলজির কাছে। বখতিয়ার খলজির কাছে, বখতিয়ার খলজির নিকট তিনি পরাজিত হয়েছিলেন 1204 সালে। এরপরে তিনি পালিয়ে, এই লক্ষণ সেন পালিয়ে কিছুদিন কোথায় থাকেন? এই বিক্রমপুরে থাকেন। বিক্রমপুরে থাকেন। তো সেখান থেকে কিছুদিন পর্যন্ত তারা শাসন কার্য পরিচালনা করেছিল। ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে এই লক্ষণ সেনের পরেও প্রাতিষ্ঠানিকভাবে কোনো সেন রাজারা ছিলেন না। লক্ষণ সেনের পরে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতা মানে দখলদারিত্ব করার মতো সেরকম কোনো শাসক ছিলেন না। যেটা ছিলেন কেশব সেন। এই লক্ষণ সেনের পরবর্তী যে প্রজন্ম, লক্ষণ সেনের পরের যে প্রজন্ম কেশব সেন, তিনি ছিলেন, হ্যাঁ, কেশব সেন। এখন পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে এই সেনদের সর্বশেষ রাজাকে? অপশনে দেখবেন যদি কেশব সেন থাকে তাহলে এটা দাগাবেন, যদি কেশব সেন থাকে দাগাবেন। আর যদি কেশব সেন না থাকে তাহলে আপনি লক্ষণ সেনটা দাগাবেন। যদি কেশব সেন থাকে তাহলে কেশব সেন দাগাবেন, আর যদি কেশব সেন না থাকে তাহলে আপনি লক্ষণ সেন দাগাবেন। এখন নোয়াখালীর মতো আপনি প্রশ্ন করেন যে ভাইয়া যদি দুইটাই থাকে, দুইটাই থাকলে আপনি যে কোনো একটা দাগাবেন, দুইটাই থাকলে আপনি যে কোনো একটা দাগাবেন। সেটা কোনটা দাগাবেন এটা আপনার মন মর্জি। পরীক্ষায় হলে কোনটা অ্যান্সার নেবে আমি জানি না, কারণ পরীক্ষার অ্যান্সার অনেক সময় ব্যতিক্রম হয়। হয় লক্ষণ নেবে, না হয় কেশব নেবে। কি নিবে ওটা ওই পরীক্ষা অথরিটি জানে। যে কোনো একটা দাগালেই হবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি যেটা দাগাচ্ছেন সেটাই নিবেন, ভাগ্য ভালো না থাকলে নিবে না। কারণ অনেক সময় আমরা জানি উত্তর এটা, কিন্তু পরীক্ষার এক্সামিনার অন্য কোনো উত্তর নেয় ওই প্রশ্নের। কাজে এরকম দুই চারটা প্রশ্ন থাকে একটু বিতর্কিত। কারণ যেহেতু এই ইতিহাসগুলো একদম পূর্ণাঙ্গ ভাবে আমরা কোনো গ্রন্থ থেকে জানতে পারি না, কাজে এরা এক এক ইতিহাসবিদ এক এক কথা বলেছেন। কেউ বলেছেন লক্ষণ সেনই শেষ শাসক ছিলেন, আবার কোন ইতিহাসবিদ বলেছেন যে না, লক্ষণ সেনের পরেও তার যে প্রজন্ম, তার যে ছেলে ছিল কেশব সেন, তিনিও কিছুদিন শাসন ক্ষমতা ছিলেন। কাজে এটা ইটস কোয়াইট ডিফিকাল্ট টু
টেল ইউ দ্যাট যে লক্ষণ সেনই হচ্ছে সর্বশেষ ছিলেন, কেশব সেনই সর্বশেষ ছিলেন, এভাবে বলা যায় না, বাট আমরা অনুমান করে বলতে পারি, এবং অনুমানের উপরেই পরীক্ষায় প্রশ্নগুলো হয়। যেমন আমি যদি প্রশ্ন সলভের দিকে যাই, প্রশ্ন সলভের দিকে আসেন, এই টপিকের গুলো থেকে কিভাবে প্রশ্নগুলো হয়েছে, এই সেন বংশ, এবং এই সেনরা কিন্তু এসেছিল দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে। আচ্ছা দেখেন তো প্রশ্নের দিকে তাকান, কি বলছে? অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? সমাপ্ত করেছে কে? লক্ষণ সেন করেছে। লিখেছিল বল্লাল সেন, কিন্তু সমাপ্ত করেছে কে? লক্ষণ সেন। ওকে, এরপরে আসেন, বাংলার প্রথম মুসলমান সুলতান কে? আচ্ছা দেখেন তো, এই যে লক্ষণ সেনকে পরাজিত করেছিল কে? বখতিয়ার খলজি না? তাহলে বখতিয়ার খলজি আনসার, বখতিয়ার খলজি 2-1। আচ্ছা, বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের সময় বাংলার শাসক কে ছিলেন? যখন বখতিয়ার খলজি বঙ্গটা বিজয় করছে তখন বাংলার শাসক কে ছিলেন, অর্থাৎ শেষ শাসক কে ছিলেন, এটাই বোঝানোর চেষ্টা করছে যে শাসকটা কে ছিলেন। লক্ষণ সেন ছিলেন, বিজয় সেন, নাকি বলদাল সেন? তাহলে লক্ষণ সেন, শেষ শাসক লক্ষণ সেন। সরাসরি বলে নাই যে শেষ শাসক কে, বলছে বখতিয়ার খলজি যখন বিজয় করছে, অর্থাৎ বখতিয়ার খলজি কাকে পরাজিত করেছে? বখতিয়ার খলজি পরে লক্ষণ সেনকে পরাজিত করেছে। আচ্ছা, বাংলার শেষ সেন বংশের 1000 থেকে 1230 খ্রিস্টাব্দে শেষ শাসনকর্তা কে ছিলেন? এইটা একটু বুঝতে হবে। এইটার অ্যান্সারটা আপনি দিতে পারবেন যদি একটু ভালো করে প্রশ্নটা বোঝেন। এটার অ্যান্সারটা আপনি দিতে পারবেন যদি একটু প্রশ্নটা ভালো করে বোঝেন, নাহলে কিন্তু এটা পারবেন না। খেয়াল করেন, দেখেন, এই যে হেমন্ত সেনের কথা তো আগেই চলে গেল, বল্লাল সেন বা লক্ষণ সেন দাগাবো না কেশব সেন দাগাবো? লক্ষণ সেন তো 1204 সালেই ক্ষমতাচ্যুত হয়ে গেল, তাহলে লক্ষণ সেনের প্রশ্নই আসে না। কারণ লক্ষণ সেনের পরে 1230 পর্যন্ত ক্ষমতায় ছিল এই কেশব সেন, কাজে অ্যান্সার হবে কেশব সেন। অ্যান্সার কি হবে? কেশব সেন। যদি ওখানে কোনো কারণে কেশব সেন না থাকতো, তাহলে হয়তো আমি লক্ষণ সেন দাগাতে পারতাম, যেটা 1240 বলেছে। আবার এখানে যদি 1204 বলে দিত, তাহলে আমি অটোমেটিক লক্ষণ সেন দাগিয়ে দিতে পারতাম। 4-এর অ্যান্সার ডি। আচ্ছা, এরপরে এরপরে দেখেন, আরো কিছু প্রশ্ন আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ে এসেছে। কি বললো? পালদের পর কোন বংশ বাংলায় শাসন করে? তাহলে খলজি, তুগলক, সেন, মুঘল। মুঘল তো পরে, মানে পালদের পরে কারা আসলো? সেনরা আসলো। এই সেনদের আদি নিবাস ছিল কোথায়? এরা দক্ষিণাত্রের কর্ণাটক থেকে এসেছিল। এই সেনরা এসেছিল দক্ষিণাত্রের কর্ণাটক থেকে, এবং এরা রাজধানী স্থাপন করেছিল এই নদিয়াতে। দক্ষিণাত্রের কর্ণাটক থেকে আসে এবং এরা নদিয়াতে শাসন করেছিল, এবং পরবর্তীতে তারা আবার বিক্রমপুরে রাজধানী স্থাপন করেছে। বিজয় সেনের সময় বিক্রমপুরে রাজধানী স্থাপন করেছে। বিজয় সেনের প্রথম রাজধানী, দেখো জাহাঙ্গীরনগরে একটু ডিপ লেভেলের প্রশ্ন আসে। বিজয় সেনের প্রথম রাজধানী হুগলিতে, নদিয়াতে, মুন্সিগঞ্জে, বিক্রমপুরে। আমরা তিনি জানি যে হুগলিতে তিনি স্থাপন করেছিলেন, সেখানে বিজয়পুর করেছিলেন, আর বিক্রমপুরে দ্বিতীয়বার করেছিলেন। এরপরে 4 নম্বর প্রশ্নের দিকে তাকাও, এটাও জাহাঙ্গীরনগরে এসেছে। কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন কে? কৌলিন্য প্রথা, এই যে রাজা বল্লাল সেন কৌলিন্য প্রথা করেছিলেন, ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন রাজা বল্লাল সেন। 4-এ 5 নম্বর প্রশ্নের দিকে দেখো, সেন রাজাদের ধর্ম কি ছিল? আমি বলেছি যে এরা হিন্দু ধর্মাবলম্বী। সেনরা কি হিন্দু ধর্মাবলম্বী ছিল? সেনরা না, তোমাদের মধ্যে দেখো অনেক ফ্রেন্ড আছে যাদের নামের সাথে সেন আছে, হিন্দু ধর্মাবলম্বী। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর প্রশ্নের দিকে তাকাও। 7 নম্বর প্রশ্ন, 6 নম্বর, বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবর্তী জয় করেন? অ্যান্সার দিতে পারবা? বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবর্তী জয় করেছিলেন? কেউ অ্যান্সার দিতে পারবা? লক্ষণাবর্তী জয় করলেন। এই লক্ষণাবর্তী মানে হচ্ছে নদিয়া, হ্যাঁ। অর্থাৎ এই সেনদেরকে এসে পরাজিত করে দখল করলো কবে? পরাজিত করে দখল করলো কবে? এই যে 1204 সালে, এই যে দেখো 1204 সাল, 1204। লক্ষণাবতী মানে, মানে অদ্ভুত কোনো কিছু না, সেনদের দখল করলো, তাদের যে রাজধানী লক্ষণাবতী বা নদিয়া সেটা দখল করেছিল 1204 সালে।
এই লক্ষণাবর্তী শব্দটা শুনে অনেকে কনফিউজ হয়ে যাবে। ইতিহাসে বিখ্যাত সেনানায়ক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, এরপরে আর দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, ও কোন দেশের নাগরিক ছিল? আচ্ছা, এটা আমি পড়ি নাই যেহেতু এটা স্কিপ করছি। এটা আমরা যখন মুসলিম শাসন পড়ব তখন এই ৭ নাম্বার প্রশ্নটা এখানে আসবে। এরা কোন সেনানায়ক? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। অর্থাৎ এই যে ১২০৪ সালে যে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি আসলো এরপরেই তো তার ঘটনা। সেটা পড়তে গেলে এই প্রশ্নটা আমরা অটোমেটিক পেরে যাব। হ্যাঁ। আচ্ছা, ৮ নম্বরের দিকে তাকাও। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? এটা অ্যান্সার কি দিবা? দেখো, শেষ হিন্দু রাজা লক্ষণ সেন, বিজয় সেন তো হবে না, বল্লাল সেনও হবে না, হেমন্ত সেন। হেমন্ত সেন তো একদম প্রথম দিকে, তাই না? তার মানে কি? লক্ষণ সেন। এই যে দেখো এখানে কেশব সেন নাই, অ্যান্সার আছে লক্ষণ সেন। আমি অ্যান্সার লক্ষণ সেন দাগাবো। অ্যান্সার কি দাগাবো? লক্ষণ সেন। তাহলে আমাকে একটু বলো, এই যে প্রশ্নর প্যাটার্ন, এই প্রশ্নের প্যাটার্ন কি বুঝতে পেরেছি? প্রশ্নের প্যাটার্ন কি বুঝতে পেরেছি ভাই? প্রশ্নের প্যাটার্ন কি বুঝতে পেরেছি? দেখো এই প্রশ্নে এখানে ৭টা, এখানে ৭টা, ওদিকে ৪টা, ৭ ৪ ১১টা প্রশ্নই তুমি পেয়েছো। কোনটা তোমার মনে হয় যে তুমি পারো না এরকম হয়? পারো না এরকম হয়? একটু ট্রিক্স টেকনিক খাটিয়ে করতে হবে, তাহলেই পারবা ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যারা মিহিরজিকে বইটা নাওনি তারা মিহিরজিকে বই নিতে পারো। মিহিরজিকে বইটা নিতে পারো, ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, সেকেন্ড টাইম বলো, মেডিকেল বলো, সবকিছুর জন্যই ইফেক্টিভ হবে। মিহিরজিকে বাজারে পাওয়া যাচ্ছে। দেখো আমরা পড়লাম মৌর্য বংশ, আমরা মৌর্য নিয়ে আলোচনা করলাম। মৌর্যদের পরে আমরা গুপ্ত নিয়ে আলোচনা করলাম। গুপ্তদের পরে আমরা গৌড় রাজ্য নিয়ে আলোচনা করলাম। আমরা শশাঙ্ক নিয়ে আলোচনা করলাম। শশাঙ্কের সমসাময়িক রাজা হর্ষবর্ধন নিয়ে আলোচনা শুনলে, হর্ষবর্ধনের পরে শশাঙ্কের পরে বাংলায় মাৎস্য ন্যায় দেখা দিল, সেই মাৎস্য ন্যায় আলোচনা শুনলে। এই মাৎস্য ন্যায়ের পরে বাংলার শাসন আসলো পালদের, পালদের পরে সেনদের, সেনদের হটিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসলো। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসলো। তাহলে মৌর্য বংশ, গুপ্ত বংশ, স্বাধীন গৌড় রাজ্য, শশাঙ্ক, হর্ষবর্ধন, হর্ষবর্ধন, মাৎস্য ন্যায়, মাৎস্য ন্যায়, পাল রাজারা, সেন রাজারা, সেনদের পরাজিত করে বখতিয়ার খলজি, সেনদের পরাজিত করে ১২০৪ সালে বখতিয়ার খলজি আসলো। বলো তো আমাকে, এই পুরো ইতিহাসটা ক্লিয়ার কিনা? পুরো ইতিহাস ক্লিয়ার কিনা? কোনো ঝামেলা লাগতেছে? কোনো কনফিউশন? কোনো জায়গায় বুঝতে পারছি না এমন কি মনে হচ্ছে? মনে হচ্ছে এমন? বলো। ইতিহাসের ধারাবাহিক এই সেশনটা চলতেই থাকবে। প্রতিদিন ৭টা ৩০ মিনিটে আমাদের ক্লাস, আমাদের ফ্রি ক্লাস প্রতিদিন ৭টা ৩০ মিনিটে। আমাদের পেজে প্রতিদিন, প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আমাদের ধারাবাহিক ক্লাস থাকবে পেজে। কোনো কনফিউশন নাই? থ্যাংক ইউ। এইবার আসো, এই একইভাবে প্রতিদিন আমাদের যে সাধারণ জ্ঞান পেইড ব্যাচ আছে, সেই পেইড ব্যাচের ক্লাস থাকবে রাত ৯টায়। এই যেমন আজকে রাত ৯টায় আমাদের পেইড ব্যাচের ক্লাস আছে। তো তোমরা যারা মনে করছো যে সাধারণ জ্ঞানটা একটু পড়বো ভালো করে, সাধারণ জ্ঞানটা পড়াটা জরুরি। বাসায় নিজে নিজে পড়ে অনেক কিছু আসলে বোঝা যায় না, অনেক টেকনিক দিতে হয়, অনেক কিছু ম্যাপ আছে, অনেক বিষয়গুলো ফ্যাক্টর আছে এখানে। তো যারা এইচএসসি 23 ব্যাচ সেকেন্ড টাইম দিবা তাদের জন্য ব্যাচ তো চলছে। এইচএসসি 24 ব্যাচ যারা আছো, এইচএসসি যারা এইবার ফ্রেশ ব্যাচ, তোমরা বসে না থেকে এই ঢাবি বা ফ্রেশ ব্যাচ জিকে ব্যাচে তোমরা ক্লাস শুরু করো ইনশাআল্লাহ। নিচের দেয়া যে নাম্বারটা যাচ্ছে 017
93 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো যে ভাইয়া আমি পড়তে চাই আপনার কাছে। হ্যাঁ, আমি ভর্তি হতে চাই। আর মেহের জিকে থেকে যত ধরনের সাপোর্ট লাগে ইনশাআল্লাহ আমি দিব। 24 আওয়ার্স সাপোর্ট আমি দিব ইনশাআল্লাহ। এবং এই ক্লাস 2024 সালে এই যে পড়ছো 2024 সাল, এই ক্লাস গিয়ে শেষ হবে 2025 সালে। এখনো কি মাস? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় 6 থেকে 7 মাস। গুচ্ছের পরীক্ষা হইতে হইতে একদম পরের বছর। কাজেই আল্লাহ ভরসা। যারা আসতে চাও আল্লাহ ভরসা আসো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, দোয়া থাকবে। আগামীকাল সন্ধ্যা 7টায় নেক্সট টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত।